আসসালামু আলাইকুম। জাতীয় পার্টি সামরিক সরকার এরশাদের জাতীয় পার্টি, কারণ জাতীয় পার্টি নিয়ে আমাদের দেশে অনেক অনেক কথা হয়। অনেকে এটাকে যাত্রা পার্টি বলে। যখনই যে সরকার ক্ষমতায় আসে সে সরকারের লেজুর বৃত্তি করে। এইভাবেই সে পরগাছার মতো বেঁচে আছে এবং অনাদিকালেও বেঁচে থাকতে পারে। কারণ হচ্ছে যে বাংলাদেশে রাজনীতির মূল রাজনীতির যে স্রোতধারা, সেই স্রোতধারার মধ্যে আসলে কোনো বড় রাজনৈতিক দলই নেই, ছোট রাজনৈতিক দল নেই। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে মূল্যবোধ সম্পন্ন যে রাজনীতি, গণতান্ত্রিক আচরণের যে রাজনীতি, কোনো পার্টি বুকে হাত দিয়ে বলতে পারবে না যে আমরা পূর্ণাঙ্গ গণতন্ত্রে বিশ্বাস করি। এবং তারা বাস্তবায়ন করেছে। সরকারের এর চেয়ে বড় তিনটি দলই বারবার আসছে, কিন্তু বারবারই তো দেখেছি আমরা কোনো না কোনোভাবে তাদের আমলেই কোনো না কোনো রকমের ঘটনা ঘটেছে, তাই না? এরশাদ সাহেব সেই 82-তে বিএনপিকে পর্যদস্ত করে ক্ষমতা থেকে সরিয়ে দিয়ে তারপরে ক্ষমতায় এসেছেন। দীর্ঘ প্রায় 8 বছর তিনি শাসন ক্ষমতা ছিলেন। 90 গণঅভ্যুত্থান হলো, সেই জন্য এদেশের মানুষ তাকে ছুড়ে ফেলে দিল, কিন্তু সেই দলটি কিন্তু আসলে টিকে গেল, টিকে আছে। যখনই কারাগার থেকেও সমর্থন দেয় যে সরকার ক্ষমতা থাকে এরশাদ সাহেব। আর ওই রংপুরবাসী মানে এরশাদ সাহেবকে বেশ ভালোই জানতেন, যার জন্য তিনি ওখানে যতদিন জীবিত ছিলেন সেখান থেকে তিনি পাশ করে আসতেন। তারপরে তার ভাই জিএম কাদের সাহেব তিনি হাল ধরেছেন। তারপরে এখানে আবার দুইটা মত গ্রুপ ছিল, যে রওশনের সাথে একটা গ্রুপ এবং সেই একটা গ্রুপ ইত্যাদিতে। রওশনের সাথে বয়স হয়ে গেছে, সেই দল অনেকটাই রণভঙ্গ দিয়েছে। তো এখন জিএম কাদেরই মূলত নিয়ন্ত্রণ করছে। সেখানে বিদিশাও কিছুদিন এরশাদ সাহেবের সর্বশেষ যে স্ত্রী হিসাবে দাবি করা, সেও অনেক সময় নড়াচড়া করে এবং জাতীয় পার্টির নেতৃত্বে দাবিদার তিনি, এরকম একটি কথাবার্তা চলছে, কিংবা এরকম একটি ভাবসাব আমরা দেখি। তো সেখানে যে তারা যেহেতু এখন আসলে স্বাভাবিক মানুষের মানে অতটা অখণ্ড সমর্থন পাচ্ছে না, তাই একটু তারা উপরেই থাকছে। তাই রাজনীতি এবং কূটনীতিদের সম্মানে জিএম কাদের ইফতারের আয়োজন করেছিলেন। এবং সেই ইফতারে দেখা যাচ্ছে যে গত যে বছর আন্দোলন হলো, শেখ হাসিনা বিরোধী আন্দোলন হলো, সেই আন্দোলনে যারা অংশগ্রহণ করেছিল সেই ধরনের বড় ছোট রাজনৈতিক দল সেখানে অংশগ্রহণ করেনি। অর্থাৎ জাতীয় পার্টির আমন্ত্রণে তারা সারাদিনই সেখানে যায়নি। কিন্তু সেখানে গিয়েছে কি, ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা সহ অন্যান্য দেশের কিছু কূটনীতিক সেখানে অংশগ্রহণ করেছে। তো বিদেশিরা স্বাভাবিক পর্যায়ে তাদের নিয়ে তো আমাদের আসলে ভাবনার বিষয় না। ভাবনার বিষয় হলো আমাদের দেশের রাজনীতিবিদরা তারা জাতীয় পার্টি কীভাবে দেখছে। কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে জাতীয় পার্টির কদর কিন্তু শেষ হয়নি। কারণ সামনে যে নির্বাচন আসবে, সেই নির্বাচনে দেখা যাবে যে একে নিয়ে টানাটানি হতে পারে। কারণ হচ্ছে যে বাংলাদেশের রাজনীতি একটা সাংঘাতিক একটা মানে ত্রিশঙ্কু অবস্থার মধ্যে। কিন্তু সামনে যদি ডিসেম্বরে নির্বাচন হয়, সেই নির্বাচনে বিএনপি এর মধ্যে যে পপুলারিটি, অর্থাৎ 5ই আগস্টের সাথে সাথে যে পপুলারিটি ছিল, তার পরবর্তী পর্যায়ে তাদের স্থানীয় পর্যায়ের অঞ্চলভিত্তিক কিছু নেতার যে দখলদারিত্বের যে কারণে বিভিন্ন পত্রপত্রিকায় মিডিয়াতে যেভাবে আসছে, মনে হলো তারা ক্ষমতায় চলে আসছে এবং আওয়ামী লীগের ওই যে জায়গা লুটপাটের জায়গাগুলো তারা সম্পূর্ণ দখল করে নিয়েছে। সরকারি অফিস আদালতে অনেক কিছু দখল করে, যার দরুন তাদের পপুলারিটি অনেক নিচে নেমে গেছে। এদিকে জামাত ইসলামের যেরকম এখন একক একটা ছিল যে জামাত সব কিছু না, এখন মানুষের মধ্যে একটা জামাত সম্পর্কে একটা ভীতি তৈরি হয়েছে, কিংবা একটা ঘৃণা তৈরি হয়েছে। 1971 সাল এদেশের মানুষ তো ভুলেনি, এদেশের ইয়াং জেনারেশন 71 দেখেনি, কিন্তু তারা ইতিহাসটা জানে। তারা তো পত্রপত্রিকা পড়ে, তারা টকশো দেখে, তারা তো ইউটিউব দেখে। তো সবাই পর্যায়ে তারা ইতিহাসটা জানে। যার মধ্যে দেশপ্রেম আছে, যার বাবা মুক্তিযোদ্ধা ছিলেন, ওই ঘরানার ছেলে মেয়েরা কখনোই তো জামাতকে মানে অ্যাকসেপ্ট করতে পারে না, উচিতও না। তো সেখানে তারাও একটা সংকটের মধ্যে আছে। আওয়ামী লীগ, শেখ হাসিনা পালাই গেছে, এখন আওয়ামী লীগ কে নেতৃত্ব দিবে? এবং
জাতিসংঘ থেকে বলা হচ্ছে যে আগামী নির্বাচনে যাতে সবাই অংশগ্রহণ করতে পারে, এবং দেশের ভিতরে এরকম দাবি করছে, বিভিন্ন রাজনৈতিক দল থেকেও দাবি ওঠে যে না, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না, আমরা কোনো দলের নিষিদ্ধের পক্ষে না, জনগণই তারা দেখবে, অর্থাৎ ওই গা বাঁচানোর মতন ভাব আর কি। তাহলে আওয়ামী লীগ যদি সামনে নির্বাচন আসে, শেখ হাসিনা না আসলো, যদি একটি নতুন কমিটি করে তারা যদি নির্বাচনে আসে, আবার ধরুন যে তারা নির্বাচনে আসার আগে তাদেরকে আসলে নিষেধ করা হলো, যেমন ছাত্রলীগ নিষিদ্ধ, আওয়ামী লীগকে যদি নিষেধ করা হয়, তাহলে তারা যদি ওই পাকিস্তানে যে ইমরান খান যেরকম করেছিল যে স্বতন্ত্রভাবে নির্বাচন করবে, তো স্বতন্ত্রভাবে যদি নির্বাচন করে, তো সেখানেও তো আওয়ামী লীগ ভিতরে ভিতরে কাদের সাথে একটা সম্পর্ক রাখবে, সেখানেও তো একটা জাতীয় পার্টির মানে একটা সম্পর্ক থাকবে, কিংবা তাদের যে একটা জোট ছিল 14 দলীয় সেখানে থাকবে, কিংবা তারা তো তখন বিভিন্নভাবে বিভিন্ন জনের কাছে সম্পর্ক হয়। তো এই অবস্থায় সামনে নির্বাচনে বিএনপি হয়তো দেখা যাবে যে জাতীয় পার্টিকে মানে কিছুটা আমলে আনতে পারে, জামাতও তাদের সাথে একটা সখ্য করতে পারে, কিংবা অন্যান্য ইসলামী দলগুলোর সাথে সখ্য করতে পারে। অর্থাৎ বাংলাদেশের রাজনীতিতে সামনের দিনগুলো একটা আপোষ ফর্মুলার একটা রাজনীতি হবে। এবং যে নতুন একটি পার্টি হলো জাতীয় নাগরিক পার্টি, এনসিপি, হ্যাঁ, ন্যাশনাল সিটিজেন পার্টি, এই পার্টিরও তো তারা যদি মানে ক্ষমতায় আসতে চায়, তখন তাদেরও তো দরকার পড়বে কিছু রাজনীতি, তারাও তো একটা মোর্চা হয়তো করবে। কাদের সাথে করবে? হয় জামাতের সাথে, তাদের একটা মোর্চা, জামাতের সাথে হবে না, কারণ যে তারা বলেই দিছে যে মানে এইরকম মানে ধর্মভিত্তিক কিংবা পাকিস্তান এবং মানে ভারতের রাজনীতি এখানে অচল, নতুন চিন্তাভাবনা করতে হবে। তাই সেই ক্ষেত্রে তো দেখা যাবে এই পার্টির সাথে হয়তো বিএনপির একটা মানে আতাত হতে পারে, নাও হতে পারে, এটা সম্ভাবনার কথা বলছি। আবার জাতীয় পার্টির সাথে হতে পারে, কিন্তু জাতীয় পার্টি আওয়ামী লীগের সাথে ছিল, কিন্তু এই জাতীয় পার্টি নিয়ে তো সবাই টানাটানি করছে। অর্থাৎ ওই দিক থেকে রাজনীতির চিরশত্রু বলে কোনো কথা নেই। এই কথা এটার মধ্য দিয়ে দেখা যাবে যে যারা দলছুট কিংবা যারা পরিত্যক্ত, যারা গণধিকৃত, তারাও কিন্তু স্থান পেয়ে যায় রাজনীতিতে, এবং ওই সুযোগটা নিয়েই কিন্তু দেখা যাবে হয়তো জাতীয় পার্টি আবারও মানে যারা ক্ষমতা আসবে তাদের, কারণ আগামী নির্বাচনটা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা কেউ পাবে কিনা সেটা একটু সন্দেহ আছে। কারণ বাংলাদেশের মানুষ আগামী নির্বাচনে মানে নৌকা মানে মার্কা দেখে ভোট দিবে নাকি ব্যক্তি দেখে ভোট দিবে, এটা একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। যদি মানুষের মনের মধ্যে এরকম থাকে যে সারা জীবন তো দলে দলে ভোট দিলাম, এবছর দেখি একটু ভালো মানুষ কে আছে, কোন দলের মধ্যে ভালো মানুষকে ভোট দেওয়া হবে, সৎ মানুষকে, স্থানীয়ভাবে তো সবাইকে চিনে, যে আসলে সবাই চিনে, সেখানে ভালো, সৎ, মানবতাবাদী, জনদরদী এরকম যদি মানুষ থাকে, তাহলে দেখা যাবে সেই মানুষকে মানুষ ভোট দিয়ে দিচ্ছে। এরকম যদি হয়, তখন দেখা যাবে যে অনেক ভালো লোকজন হয়তো নির্বাচন করে তারা জয়ী হয়ে আসবে। সেই ক্ষেত্রে যে দলগুলো মোটামুটি মানে সমালোচিত লোকদেরকে দূরে রাখে, নমিনেশন না নেয়, সেই দলগুলো হয়তো ভালো করতে পারে। যারা নিয়ে বিভিন্নভাবে আলোচিত, সমালোচিত, যাদের সম্পর্কে অতীত একটা মানে দুর্গন্ধ আছে, সে সমস্ত লোকগুলোকে দূরে সরিয়ে দেওয়াই ভালো। কারণ আগামী দিনে জনগণ একদিকে হলো দলের একটা মানে নিশ্চয়ই একটা টান থাকবে, সেই সাথে সাথে ব্যক্তি হিসাবে একজন সৎ চরিত্রবান মানুষ কিন্তু মানে লাইক করবে। সেরকম অবস্থা থেকে বিবেচনা যদি করে নমিনেশন দেওয়া হয়, তাহলে মনে হয় যে আগামী নির্বাচনটা খুব টাফ হবে, এবং সেখানে একটা কোয়ালিশন সরকার আসার সম্ভাবনা বেশি থাকে। আর কোয়ালিশন সরকার আসলে হয়তো সরকারটা দুর্বল হয়, কিন্তু জনগণের মঙ্গল হয়। কারণ সরকার তখন একচেটিয়াভাবে একনায়ক হতে পারে না, ফেসিবাদী সিস্টেমে দেশ চালাতে পারে না, পুলিশি অত্যাচার এগুলি চলে না, যা ইচ্ছা তাই করা যায় না। মানুষ তখন অনেক সচেতন থাকে, রাজপথ তখন উত্তপ্ত থাকে, রাজপথে তখন দাবিদার নিয়ে কথা বলতে পারে মানুষজন। তো সেরকম একটি অবস্থা হতে পারে। যাই হোক, তো আমরা চাই যে আগামীতে একটি সুন্দর মানে গণতান্ত্রিক পরিবেশে বাংলাদেশের নির্বাচন। ধন্যবাদ।